আখতারুজ্জামানকে আমি ফোন করলাম। ফোন করে প্রথমে নাম বলা মাত্র তো তিনি চমকে উঠলেন। নাম এবং পরিচয় দিলাম এবং তারপরে বললাম যে আপনার এখানে মুসলমান ছেলে এবং মেয়েদের তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাকে জবাব দিয়েছিলেন, খুব মজার জবাব। বলেছিলেন, আপনাকে এত কিছু করেও আমরা শায়েস্তা করতে পারলাম না, আপনি এখনো আগের মতোই রয়ে গেছেন। আখতারুজ্জামানের সাথে আবার আমার আরেকবার দেখা হয়েছিল, আমরা ঘটনাচক্রে একসঙ্গে হজ করেছিলাম। তো বহু আগের গল্প এটা। তো সেই গল্প বলে তাকে আমি বললাম যে আপনারও তো হেদায়েত হয়েছে বলে মনে হচ্ছে না। তো আমি তখন তুরস্কে নির্বাসনে ছিলাম। সেই সময় বলছিল না আমাদের শিবিরের ছেলেপেলেরা আজকে যে তাদের উপরে কি ধরনের অত্যাচার হতো। সেই সময়, সেই অত্যাচারের সময় যখন নামাজ পড়তে পারতো না তারা ফ্রিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা ইফতার করতে পারতো না, গণ ইফতার বন্ধ ছিল, ইফতার করার উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। মেয়েরা টিএসসিতে রোজার মধ্যে নামাজ পড়ার জায়গা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেই সময় আমার কাছে যখন খবর গেল, আমি তখন একটা অনলাইন পত্রিকা লন্ডন থেকে চালাতাম, আমার দেশ নামে, আমার দেশ ইউকে নামে চালাতাম, প্রবাস থেকেই, নির্বাসন থেকেই। তো আমি একটা নিউজ করতে চাইলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়াং ছেলেমেয়েরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বাধার মুখে পড়ছে, এই ব্যাপারে একটা সংবাদ ছাপাতে চাইলাম। তো আমি চিন্তা করলাম যে সংবাদ ছাপাতে হলে আমার তো ভিসির সাথে কথা বলা দরকার, কারণ আমার একটা নীতি আছে, আপনারা খেয়াল করবেন, সংবাদে ভুল ভ্রান্তি, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আমার দেশে অন্তত উভয় পক্ষের খবরটা দেওয়ার জন্য, মানে যার সম্পর্কে সংবাদ প্রকাশিত হয় তার মতামতটাও কিন্তু আমরা সংবাদের মধ্যে দিয়ে থাকি, এটাই আমাদের এডিটোরিয়াল পলিসি। তা আমি মনে করলাম ভিসির সাথে কথা বলা দরকার। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ভিসি ছিলেন আপনাদের চা সিঙ্গারা খাওয়া ভিসি আখতারুজ্জামান। তো আখতারুজ্জামানকে আমি ফোন করলাম। ফোন করে প্রথমে নাম বলা মাত্র তো তিনি চমকে উঠলেন, নাম এবং পরিচয় দিলাম এবং তারপরে বললাম যে আপনার এখানে মুসলমান ছেলে এবং মেয়েদের এভাবে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে আমাকে জবাব দিয়েছিলেন, খুব মজার জবাব। বলেছিলেন, আপনাকে এত কিছু করেও আমরা শায়েস্তা করতে পারলাম না, আপনি এখনো আগের মতোই রয়ে গেছেন। তো আমি আখতারুজ্জামানের সাথে আবার আমার আরেকবার দেখা হয়েছিল, আমরা ঘটনাচক্রে একসঙ্গে হজ করেছিলাম। তো বহু আগের গল্প এটা। তো সেই গল্প বলে তাকে আমি বললাম যে আপনারও তো হেদায়েত হয়েছে বলে মনে হচ্ছে না। তো এটা বলে আমি আখতারুজ্জামানের সাথে আমার টেলিফোনটা আমি রেখে দিয়েছিলাম। আমি এই গল্পটা এই জন্য বললাম, আখতারুজ্জামান এখানে থাকলে ভালো হতো। গল্পটা এই জন্য বললাম যে আমাদের তথাকথিত প্রগতিশীলতা বোঝানোর জন্য এই কথাটা বললাম। আমাদের দেশে প্রগতিশীলতা মানে হচ্ছে ইসলাম বিদ্বেষ, প্রগতিশীলতা মানে হচ্ছে ভারতের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ। এটা হচ্ছে আমাদের দেশে প্রগতিশীলতার ডেফিনেশন। আমি এই প্রগতিশীলতা, প্রতিক্রিয়াশীলতায় বিশ্বাস করি না। আমরা আমাদের মতো চিন্তা করি এবং সবার স্বাধীনতা আছে, যার যার মতো চিন্তা করবার, যার যার মতো কথা বলবার। তো যে কথাটি বোঝা দরকার আমাদের, যে আমাদের এই লড়াই দীর্ঘ লড়াই, চ্যালেঞ্জিং এই কারণে যে আমরা সারাউন্ডেড বাই নন মুসলিম কান্ট্রিজ। আমরা একটা দ্বীপের মতো, একটা মুসলমানদের দ্বীপ হচ্ছে বাংলাদেশ, তার চারদিকে প্রায় পুরোটা অংশ জুড়ে হচ্ছে হিন্দুত্ববাদী ভারত, আর একদিকে বুদ্ধিস্ট মিয়ানমার। সুতরাং আমাদের লড়াই চলমান। ওই যে আমার একটা বই আছে, ইংরেজিতে লেখা বই, যেটা আমি জেলখানার মধ্যে লিখেছিলাম, দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল অ্যান্ড আনফিনিশড ব্যাটল অফ ফেইথ। এই যে আনফিনিশড ব্যাটল অফ ফেইথ, এটা কিন্তু চলমান থাকবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমাদের সার্বভৌমত্ব বজায় রাখতে হলে এইটা বিশ্বাসের মধ্যে দিয়ে সার্বভৌমত্ব বজায় রাখতে হবে, আর নয়তো সার্বভৌমত্ব থাকবে। আমার তো বয়স হয়ে গেছে, আগেই বললাম, তবে এই বয়সে এসে আমি প্রথম বাংলাদেশ সম্পর্কে আশাবাদী হতে শুরু করেছি, কারণ আমাদের জেনজি রেভলিউশন,
আমাদের ছেলেমেয়েরা যে এতটা পরিবর্তিত হয়ে গেছে, তারা যে এতটা কালচারালি কনসিয়াস হয়ে গেছে, তারা যে এতটা আত্মপরিচয়ে বলিয়ান হয়ে গেছে, এটা জুলাই বিপ্লব না হলে আমি জানতাম না। তো সুতরাং জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা আমাদেরকে জানিয়েছে যে বাংলাদেশকে আর পদানত করা যাবে না, বাংলাদেশের সার্বভৌমত্ব আর লুণ্ঠন করা যাবে না। সেটা যতই ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা অপচেষ্টা চালিয়ে যাক না কেন, আমাদের তরুণরা অবশ্যই ভারতীয় অপচেষ্টা রুখে দেবে।